আমার মনে হলো ইকবাল আমাকে পুরো ঘটনাটা খুলে বলেনি, সে কিছু কথা গোপন করে যাচ্ছে। তা যা হোক, সেই রাতে আর আড্ডা দিলাম না, সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে চারজন বের হলাম নদীতে গোসল করার জন্য। মামার বাড়ির পাশেই বয়ে চলেছে বিশাল এক নদী। নদীর নাম বারনই। অনেক স্বচ্ছ পানি, এতই স্বচ্ছ পানি যে নদীর নিচের বালি আর মাছ সবই দেখা যায়। আমরা গোসল করে বাড়ি ফিরে এলাম। আমি আসাতে মামি আমার পছন্দের হাঁসের গোস্ত রান্না করেছেন। বাসায় ঢোকার সময় দেখলাম পাশেই হাঁসের ঠোঁট, পালক আর পা দুটো আর রক্ত পড়ে আছে। দুপুরে চারজন একসাথে খেয়ে প্ল্যান করলাম বিকেলে এখানকার পাটল নামক একটা জায়গায় যাব। এখানে এক বিশাল এক বিল আছে, সেই বিলে গিয়ে সূর্যাস্ত দেখব আর রাতে মেলা দেখে ফিরব। মেলায় তেলে ভাজা বড়া, বেগুনি, পিঁয়াজু আর এখানে স্পেশাল গুড়ের জিলাপি খেয়ে বাড়ির জন্য নিয়ে যাব। রাত তখন 9:40। গ্রামে এ সময় অনেক রাত। মনে হচ্ছে রাস্তার পাশের বাড়িগুলোতে কোনো প্রাণের অস্তিত্ব নেই। আমরা খাবার খেয়ে বাসায় সবার জন্য নিয়ে যাচ্ছিলাম। সবার হাতে সিগারেট। ইকবাল সিগারেট নিভাতে দিচ্ছে না, একটা শেষ হবার আগেই আরও একটা জ্বালছে। সে বলল, সবার হাতে আগুন রাখ, কেউ আগুন ফেলিস না যেন। গোদান আমাদের পিছু নিয়েছে, আমি টের পাচ্ছি। আমি অবশ্য পিছনে ফিরে কিছুই দেখতে পাইনি, কিন্তু কেন জানি মনে হলো আমার শরীরটা বেশ ভারী হয়ে যাচ্ছে। বাড়ির সদর দরজার পাশেই ছিল বিশাল এক আম গাছ। আম গাছের নিচে বসে আছে একটা কালো বিড়াল। আমাদের দেখে বিড়ালটা এমন ভাব করছে যেন সে আমাদের হাতের সেই জিলাপি আর তেলে ভাজা খেতে যাচ্ছে। ইকবাল বিড়ালটাকে তাড়াতে চাইল, এই যা যা। কিন্তু বিড়ালটা দৌড়ে এসে উল্টো ইকবালের পায়ের বাম পাশে আঁচড় বসিয়ে দিয়ে পালিয়ে গেল। মাটিতে বেশ কয়েক ফোঁটা রক্ত পড়ল। হঠাৎ আমার মনে হলো এই জায়গাতেই তো দুপুরে জবাই করা হাঁসের ঠোঁট, পালক আর পা দুটো দেখেছিলাম। সেগুলো কোথায় গেল? হয়তো বিড়ালটা খেয়ে নিয়েছে। ইকবালকে রুমে নিয়ে গিয়ে স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। ভাগ্যিস অনেক রাত, মামা আর মামি ঘুমিয়ে পড়েছে, নইলে এত রাতে বেরোনোর মজা বের করত। আমরা যে রুমে থাকি সে রুমে তালা দেওয়া ছিল, চাবি ছিল ইকবালের সাথে, তাই কাউকে ডাকার দরকার হয়নি। ইকবাল বলল, গোদানটা আমাকে আক্রমণ করলো। মানে কি? ওটা কোনো সাধারণ বিড়াল ছিল